আসসালামু আলাইকুম। মেহেদী হাসান খান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আর শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। 10 মাস পর মাঠে নেমেই সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে 6 উইকেটে হারিয়েছে টাইগাররা। অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল বিকেলে আসছে ভারতের দেয়া উপহারের 20 লাখ ডোজ ভ্যাকসিন। প্রথম দিনে দেয়া হবে ফ্রন্ট লাইনার সহ 25 জনকে। সাধারণ মানুষের ভ্যাকসিন পাওয়া নিয়ে মির্জা ফখরুলের সংশয়। আগ্রহী হলে অগ্রাধিকার ভিত্তিতে বিএমপিকে দেওয়ার অনুরোধ তথ্যমন্ত্রী। করোনায় প্রধানমন্ত্রী মানবিক উদ্যোগ বিশ্বব্যাপী প্রশংসিত বললেন সেতুমন্ত্রী। মহামারীতেও থেমে নেই উন্নয়নের গতিধারা, জানালেন অর্থমন্ত্রী। বলছিলাম সংবাদ শিরোনাম। সংবাদ এছাড়াও থাকছে মাই টিভির বুধবারের বিশেষ আয়োজন নগর দর্পণ। এবারে পুরো খবর। ভারতের দেয়া উপহার 20 লাখ করোনা ভ্যাকসিন বৃহস্পতিবার দুপুরে ঢাকায় আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। তিনি জানান, প্রথম দিনে মুক্তিযোদ্ধা ও ফ্রন্ট লাইনার সহ 25 জনকে ভ্যাকসিন প্রয়োগ করা হবে। সুরক্ষা অ্যাপস 25 তারিখ হস্তান্তর করা হবে জানিয়ে আইসিটি সচিব জিয়াউল আলম বলেন, নিবন্ধন না করলে কেউই করোনা ভ্যাকসিন পাবে না। প্রধানমন্ত্রী কার্যালয়ের সংবাদ সম্মেলনে তারা এসব তথ্য জানান। রিপোর্ট সাইদুর রহমান আবিরের। বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে আসছে করোনার ভ্যাকসিনের প্রথম চালান। নয়াদিল্লির উপহার সেরামে তৈরি অক্সফোর্ডের 20 লাখ ডোজ আসবে দুপুর নাগাদ। এর ঠিক একদিন আগে প্রধানমন্ত্রী কার্যালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আয়োজনে এই সংবাদ সম্মেলন। ভারত সরকার আমাদেরকে 20 লক্ষ টিকা দিয়েছে, যেটি আমরা আশা করছি যে আগামী দিন আসবে। এতে স্বাস্থ্য সচিব জানান, চলতি মাসেই কুর্মিটোলা হাসপাতালে ফ্রন্টলাইনার সহ 25 জনকে দিয়েই শুরু হবে কার্যক্রম। পরের দিন 3টি হাসপাতাল থেকে দেয়া হবে আরও 4 থেকে 500 জনকে। এদের কয়েকদিন নজরদারিতে রেখে শুরু হবে ভ্যাকসিন প্রয়োগের মূল কার্যক্রম। 21 জানুয়ারি 2021 তারিখে দুপুর 1:30টায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ভারত সরকারের পক্ষ থেকে উপহারস্বরূপ 2,20,00,000 ডোজ কোভিড-19 ভ্যাকসিন আমরা পাবো। ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালের সূত্রে জানা গেছে, আগামী 25 জানুয়ারি 2021 তারিখে 50 লক্ষ ডোজ ভ্যাকসিন বাংলাদেশে পৌঁছবে। এটা হলো আমি যেটা বলেছি, আমাদের নিজেরটা, আমরা যারা ক্রয় করে নিয়ে আসছি আমাদের নিজের টাকায়। সেই হসপিটালে প্রথম দিনেই আমরা এই সিভিল সোসাইটির, এই সমাজের বিভিন্ন স্তরের 20-25 জনকে ভ্যাকসিন প্রদান করা হবে। ডাক্তার, নার্স এবং ফ্রন্টলাইনে যারা কাজ করেছে তারা থাকবে। এর মধ্যে আমরা বলছি, একজন শিক্ষক, একজন মুক্তিযোদ্ধা, একজন পুলিশের প্রতিনিধি, একজন আর্মির প্রতিনিধি, একজন সিভিল প্রশাসনের প্রতিনিধি, একজন সাংবাদিক প্রতিনিধি। প্রথম মাসে 60 লাখ ডোজ, দ্বিতীয় মাসে 50 লাখ, আবার তৃতীয় মাসে প্রথম মাসের প্রথমবার যারা নিয়েছেন সেই 60 লাখ পাবেন দ্বিতীয় ডোজ। সরকারি হাসপাতালের বাইরে দেয়া হবে না করোনা ভ্যাকসিন। সুরক্ষা নামের অ্যাপ ছাড়া ভ্যাকসিনেশনের আওতায় আসা কোনোভাবেই সম্ভব হবে না। ডাটাবেজের যে অ্যাপসটি এবং যে প্ল্যাটফর্মটি ওনারা পরিকল্পনা করেছেন, তৈরি করেছেন, 23 তারিখের মধ্যে আমরা শেষ করে ফেলবো, হয়তো 25 তারিখের মধ্যে আবার হ্যান্ড ওভার করবো। কাউকে আমরা এই ডাটাবেজের আওতা বহির্ভূতভাবে দিতে পারবো না, দেওয়া ঠিক হবে না। তবে এই ভ্যাকসিনের প্রতিরোধ ক্ষমতা বা অ্যান্টিবডি কতদিন থাকবে সেটা নিশ্চিত করে এখনই বলা সম্ভব হচ্ছে না। সেই তথ্য আমাদের কাছে নাই, পৃথিবীর কাছে নাই। কারণ হচ্ছে যে একটা টিকা দেওয়ার পরে তার বডিতে কতদিন প্রতিরোধ ক্ষমতা থাকবে, এইটা স্টাডি করার জন্য যেই সময়টা দরকার ছিল সেই সময়টা তো পৃথিবী দিতে পারে নাই। তো তাহলে পরে সেই তথ্য আমরা কোথায় পাবো? সেটা নেই। সেই জন্যই প্যান্ডেমিকে সবাইকেই দেয়া হচ্ছে, সবাই টিকা নিতে পারবেন। ভ্যাকসিন নেওয়া সবাই টেলিমেডিসিনের আওতায় থাকবে। প্রতিদিন ভ্যাকসিন বুলেটিন প্রচার করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। করোনা ভ্যাকসিন ব্যবহারের কোনো সুনির্দিষ্ট নীতিমালা তৈরি না হওয়ায় দেশে যে ভ্যাকসিন আসবে তা সাধারণ মানুষ পাবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভ্যাকসিন নিয়ে দুর্নীতির অভিযোগ করেন তিনি।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। মানবাধিকার হরণ করে ক্ষমতাসীনরা দেশের মানুষকে শৃঙ্খলিত করেছে অভিযোগ করে এই ভয়াবহ অবস্থা থেকে বের হতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এই যে শৃঙ্খলিত অবস্থায় রাখা হয়েছে, আর এই নিশ্চুপ না থেকে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, বাংলাদেশের জনগণকে আমরা ঐক্যবদ্ধ করি এবং এই যে ভয়াবহ যে দানব আমাদের বুকের উপরে চেপে বসেছে সেই দানবকে সরিয়ে আমরা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আবার এখানে আমরা প্রতিষ্ঠা করি। আজকে যে ভ্যাকসিন যেটা দিলে মানুষের জীবন রক্ষা হবে, মানুষ বাঁচবে, এটা নিয়েও তারা লুটপাট শুরু করেছে। এদিকে আগ্রহী থাকলে বিএনপিকে আগে করোনা ভ্যাকসিন দেবার বিষয়ে ব্যবস্থা নিতে স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন তথ্যমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। দুপুরে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে বাংলাদেশ সংবাদপত্র পরিষদ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের আগে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। তারা প্রথম থেকে আশঙ্কা করেছিল বা ধারণা করেছিল, এমনকি হয়তো প্রার্থনাও তারা করেছিল যে এই করোনা মহামারীতে যেন ব্যাপক লোকক্ষয় হয় এবং দেশে একটি অরাজক পরিস্থিতি তৈরি হয়, কিন্তু সেটি হয়নি। সেটি না হওয়াতে তারা প্রচণ্ড হতাশ হয়েছে এবং এরপরে তারা গুজব রটিয়েছিল একটি ভুল সংবাদের প্রেক্ষিতে সঠিক সময়ে ভ্যাকসিন আসছে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী উবায়দুল কাদের বলেছেন, করোনাকালে অসহায় মানুষের সুরক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর মানবিক নেতৃত্বে যে উদ্যোগ চালানো হয়েছিল তা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। তিনি বলেন, বিএনপি বরাবরের মতো ভ্যাকসিন নিয়ে মিথ্যা কথা বলছে। সকালে 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে উবায়দুল কাদের এসব কথা বলেন। দেশ ও মানুষের কল্যাণে যে কোনো কাজকে প্রশ্নবিদ্ধ করাই বিএনপির রাজনীতি বলেও মন্তব্য করেন উবায়দুল কাদের। দিবারাত্রি সেবা দিয়েছে, তখন বিএনপি উট পাখির মতো বালুতে মাথা লুকিয়ে রেখেছিল, আর এখন নির্লজ্জভাবে বলছে সরকার করোনা মোকাবিলায় ব্যর্থ হয়েছে। এখন তারা করোনার টিকা নিয়ে আগাম অপপ্রচার শুরু করেছে। দেশ ও মানুষের কল্যাণে যে কোনো কাজকে প্রশ্নবিদ্ধ করাই বিএনপির রাজনীতি। করোনা মহামারীর মধ্যেও দেশের অর্থনৈতিক উন্নয়নের গতিধারা থেমে নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। সকালে জাতীয় সংসদ অধিবেশনের 2019-20 অর্থবছরের জাতীয় বাজেটের অগ্রগতির প্রতিবেদন তুলে ধরে কথা বলেন তিনি। অর্থমন্ত্রী আরও বলেন, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় 23টি প্রণোদনা ঘোষণা করেছে সরকার। এর মোট পরিমাণ 1,24,053 কোটি টাকা। বাংলাদেশ খুব শিগগিরই অনুন্নত দেশে থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। আগামীতে মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানির বাজার সংকুচিত হয়ে যেতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তবে আশার কথা হচ্ছে, ঘাটতি পূরণ করতে বেছে নেওয়া হচ্ছে আফ্রিকার দেশগুলোকে। আগামী 6 থেকে 7 বছরের মধ্যেই যেসব দেশে প্রায় 40 লাখ জনশক্তি রপ্তানির বাজার তৈরি হবে বলে জানান তিনি। রাজধানীতে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। ভারত ছাড়াও রাশিয়া, চীন সহ কয়েকটি দেশ করোনা ভ্যাকসিন দেওয়ার আগ্রহ দেখিয়েছে বলেও জানান এ কে আব্দুল মোমেন। আরও তথ্য মাহবুব সৈকতের। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের চাকা সচল রাখতে পালন করে অন্যতম প্রধান ভূমিকা। দীর্ঘদিন থেকেই সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য বাংলাদেশের জনশক্তি রপ্তানির অন্যতম বাজার। করোনা মহামারী সহ বিভিন্ন কারণে এই বাজার আগামীতে কিছুটা সংকুচিত হয়ে পড়ার আশঙ্কার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। অনেক তথ্য থেকে মনে হচ্ছে যে আমাদের মধ্যপ্রাচ্যে এই জবের মার্কেটটা সংকুচিত হয়। আমরা যে রেমিটেন্স পাচ্ছি, তখন এর উপর একটা অসুবিধার সৃষ্টি হতে পারে। তবে আশার কথা হচ্ছে, দেশের জন্য নতুন শ্রমবাজার তৈরি হচ্ছে আফ্রিকার দেশগুলোতে। গেইনফুল এমপ্লয়মেন্টের জন্য আমরা স্কোপ খুঁজতেছি। খুব সহজ না, কারণ আমাদের ইনভেস্ট করতে হবে, ওখানে আমাদের ফার্ম ল্যান্ড নিতে হবে, নিয়ে আমাদের লোক নিয়ে যেতে হবে। এগুলো আফ্রিকাতে। তেমনি 3-4টা কান্ট্রি 40 থেকে 50 লক্ষ আপনার এই আমাদের প্রতি বছর প্রায় 20 লক্ষ নতুন
কর্মসংস্থানের জন্য আসে। আমরা যদি ঠিকমতো লোক পাঠাতে পারি তাহলে আমরা $100 বিলিয়ন আমরা 2030-এর মধ্যে সংগ্রহ করতে পারব। সংবাদ সম্মেলনের আগে এ নিয়ে রুদ্ধদ্বার বৈঠক হয় ফরেন সার্ভিস একাডেমিতে। বাংলাদেশ ইনিশিয়েটেড কন্ট্রাক্ট ফার্মিং ইন দ্য আফ্রিকান কান্ট্রিজ। আনুষ্ঠানিক উদ্বোধন পর্বে নতুন শ্রমবাজারের জন্য দেশের জনশক্তিকে প্রশিক্ষিত করে গড়ে তোলার কথাও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আমরা শুধুমাত্র আমাদের শ্রমের নতুন বাজারের ক্ষেত্রে নয়, শুধুমাত্র বৈদেশিক মুদ্রা আহরণের জন্য নয়, কিন্তু বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার সাথে সাথে বাংলাদেশ যে কৃষি পণ্যে যে উৎকর্ষতা সাধন করেছে, যে নলেজ ব্যাংক তৈরি করেছে, এটা আমরা গোটা বিশ্বে ছড়িয়ে দিতে চাই। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। এবারে আবহাওয়া পরিস্থিতি। বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টিতে তাপমাত্রা কমতে শুরু করছে। বৃষ্টিতে তাপমাত্রা আরও কমে গিয়ে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে আরেকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আজ ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃষ্টির পর তাপমাত্রা 2-1 দিনের মধ্যে সামান্য কমে যাবে। ঢাকার তাপমাত্রাও কমে যাবে, তা 10 ডিগ্রির ঘরে আসতে পারে। এবারে নগর দর্পণ। পূর্ব ঢাকার পানি নিষ্কাশনের একমাত্র পথ মান্দা খাল, তবে দখল আর দূষণের কবলে পড়ে খাল ভরাট হয়ে মাত্র 8 থেকে 10 ফুট অংশ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া খালে ময়লা আবর্জনা ফেলে তৈরি হয়েছে প্রতিবন্ধকতা। এলাকার উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের জন্য খালটি দখলমুক্ত করতে অভিযান শুরু হয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের। বিশেষ প্রতিবেদন এস.এম. খোরশেদ আলমের। রাজধানীর মান্ডা খাল, এ চিত্র দেখে অনেকে মানতে চাইবেন না যে এই খালের প্রশস্ততা ছিল 150 ফুটের বেশি। এখানে চলত বড় নৌযান। সেগুনবাগিচা থেকে বিজয়নগর, ফকিরাপুর, আরামবাগ, কমলাপুর, মতিঝিল ও গুদারাঘাট পর্যন্ত বিস্তৃত খালটি দখলদারের কবলে পড়ে এখন মৃতপ্রায়। পাশাপাশি খালে ফেলা ময়লা আবর্জনায় ধীরে ধীরে পুরো এলাকায় পয়ঃনিষ্কাশনের সৃষ্টি হয়েছে প্রতিবন্ধকতা। দীর্ঘদিন পরে হলেও এ খালের দিকে নজর দিয়েছে সিটি কর্পোরেশন। পূর্ব ঢাকার সৌন্দর্য বৃদ্ধি ও খালের পানি প্রবাহ সচল রাখতে চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। আমরা কাজ শুরু করেছি ইতিমধ্যেই। আমরা আদি বুড়িগঙ্গা চ্যানেলের যে সীমানা নির্ধারণ সেটি সম্পন্ন করেছি। আমরা জিরানি খাল, কদমতলী খাল এবং মান্ডা খালের সীমানা আমরা নির্ধারণ করেছি। এ অভিযানে খুশি এলাকাবাসী। এখন যদি এই সাইডে যদি রোড হয়ে যায় তাইলে বিল্ডিং ভাঙা যাইব, দেখেন বাড়ির দামও হবে। রাস্তা উন্নয়ন তো সবার জন্য ভালো, সবার জন্যই ভালো। এইটার মতো রাস্তা যেখানে জায়গার দামও বাড়ির দামও 3 গুণ দাম বাড়বো। এই খালে মানুষের দুর্দশার জন্য ওয়াসা দেয়, কিন্তু বিগত 40 বছর পরে সিটি কর্পোরেশন খালটা নেওয়ার কারণে আজকে দেখা গেল খালের একজন গার্জিয়ান পাওয়া গেছে। তবে অবৈধ স্থাপনাগুলোর মালিকরা ক্ষোভ ব্যক্ত করে জানালেন, কোনো রকম নোটিশ না দিয়েই অভিযান চালানো হচ্ছে। ওনারা খালটাকে আগে ডিমার্কেশন করুন। খালটাকে ডিমার্কেশন করে আপনারা দেখেন যে আমরা খালের সাইডে যে বাড়িগুলো আছে, এই বাড়িগুলো খালের সীমানায় কতটুকু পড়ছে। যেহেতু আমরা এখানে 2 কাঠা আধা কাঠা জমি নিয়ে বাড়ি করছি এবং এখানে স্থাপনা নির্মাণ করছি। স্থাপনাতে ছেলে মেয়ে নিয়ে আমরা বসবাস করতেছি। আমাদের বাড়ি উচ্ছেদ হয়ে গেলে আমরা পথে বসে যাব। কোথায় যাব? সরকারি ব্যাপারে আমাদেরকে লক্ষ্য রাখলে আমরা খুশি হব। আমাদের চাহিদা, আমাদের রাস্তা আছে, আমাদের রাস্তা করে দেওক, আমাদের ব্রিজটা আবার পূর্ণাঙ্গভাবে চলাচলের জন্য ব্যবস্থা করে দেওয়া হোক। আর স্থানীয় প্রতিনিধি এলাকার উন্নয়ন ও খালের পুরনো রূপ ফিরিয়ে আনতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। গুরুত্বপূর্ণ এলাকার পানি এই খাল দিয়ে প্রবাহিত হয়। বর্তমানে খালটি যে অবস্থায় আছে, পূর্বে এই খালটি আরও বড় ছিল। খালটি বিভিন্নভাবে দখল হয়েছে। দখল হতে আজকে এই খালটি শুরু হয়ে গেছে। আজকে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। আদি যে খাল ছিল সেই খালে আমরা ফিরিয়ে নিতে চাচ্ছি। এলাকার সৌন্দর্য বর্ধন ও 2 ধারে ওয়াকওয়ে নির্মাণের জন্য মান্ডা খালে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এতে এলাকাবাসী খুশি হলেও ক্ষোভ প্রকাশ করেছেন অবৈধ স্থাপনার মালিকরা। দর্শক, এই নগরের যে কোনো
দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরছে মাই টিভি। আর এই দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরতে আমরা আসছি আপনার এলাকায়। প্রতি বুধবারের এই আয়োজনে আপনারা থাকুন মাই টিভির সাথে, সঙ্গে থাকবো আমি SM খোরশেদ আলম। বুড়িগঙ্গা, তুরাগ নদীর মতো ঢাকার সব খালে সীমানা খুঁটি দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। আর আসছে বর্ষা মৌসুমে ঢাকার পানি নিষ্কাশন বাধাগ্রস্ত না হয় সেজন্য ব্যাপক কর্মযজ্ঞ চলছে বলে জানিয়েছেন দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। বুধবার নগরীর খাল পরিদর্শন শেষে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। রাজধানীর খাল পুনরুদ্ধার আর অবৈধ স্থাপনা উচ্ছেদে তৎপর 2 সিটি কর্পোরেশন। নিয়মিত তা তদারকি করেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। নগরবাসীর স্বস্তি ফেরাতে উত্তরের 13টি খাল পরিষ্কার করা আর শাখা সড়কগুলো প্রশস্ত করা হবে বলে জানান আতিকুল ইসলাম। এই খালগুলা আনপ্ল্যান্ড ওয়েতে ছিল, এই খালগুলো স্ট্যাগনেন্ট ছিল এবং খালের মধ্যে যত বেশি পানি প্রবাহ হবে মশার উপদ্রব কিন্তু তত কমবে। আমরা নদীতে যেরকম সীমানা পিলার, খালের মধ্যে আমরা বলেছি অলরেডি, আমার সাথে ডিসি সাহেবের সাথে কথা হয়েছে ঢাকার ডিসির সাথে, যে খালের দুই পারেও সীমানা নির্ধারণ করে দিতে হবে এবং এই সীমানার মধ্যে কোনো অবৈধ স্থাপনা থাকতে পারবে না। আর খাল উদ্ধারের পর কেউ যেন তা দখলে নিতে না পারে সেজন্য কঠোর দৃষ্টি রাখা হবে বলে জানান শেখ ফজলে নূর তাপস। বর্ষা মৌসুমকে সামনে রেখে আমাদের ব্যাপক কর্মযজ্ঞ চলমান আছে এবং এটা অত্যন্ত দুরূহ কাজ। খালগুলো দীর্ঘদিন ধরে দখল অবস্থা আছে। আপনারা সংবাদ মাধ্যমের কর্মীরা অনেকেই আমার সাথে ছিলেন যে আমরা সেই দখল মুক্ত করার যেই বিশাল কর্মযজ্ঞে লিপ্ত হয়েছি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে জয়ের ধারাবাহিকতায় মাদকের বিরুদ্ধেও জয়ী হতে না পারলে দেশের উন্নয়ন অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কক্সবাজার রিজিয়ন সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে আয়োজিত মাদক দ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ। অনুষ্ঠানে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক ধ্বংস করা হয়। কন্ট্রোল করতে পেরেছি আমরা, এই জায়গাটাতে আমাদের সফল হতেই হবে, না হলে যেই দুর্বার গতিতে দেশ এগিয়ে যাচ্ছে সেই জায়গায় প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। হয়তো আমাদের যাদের নিয়ে আমরা গর্ব করি, আমাদের সেই ভবিষ্যৎ প্রজন্ম, তারা হয়তো পথ হারিয়ে ফেলবে। সেজন্যই আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমরা আসুন সবাই মিলে একসঙ্গে কাজ করি। বিমানবন্দরে খুনসহ ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটন ও এর সাথে জড়িত 6 জনকে গ্রেপ্তার করেছে ডিবি। রাতে বিশেষ অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সকালে বিষয়ে সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ আক্তার জানান, এই চক্রটি একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা আবদুল্লাপুর থেকে কারওয়ান বাজার, রামপুরা, যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকায় পিকআপে করে ডাকাতি করত। তাদের কাছ থেকে বিভিন্ন ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গুলশান ডিভিশন এবং উত্তরা ডিভিশন যৌথভাবে একটি ছায়া তদন্ত করে। তদন্ত সাপেক্ষে তারা গতকাল 19 তারিখ রাত্রেবেলা রূপগঞ্জ থেকে 6 জন ডাকাত গ্রেপ্তার করে এবং এই 6 জন সজল, সচিব, বাচ্চু, মুসা, সিদ্দিক, মুন্না। সজল হলো দলনেতা এবং তাদের জিজ্ঞাসাবাদের সময় সব কিছুই আমরা জানতে পারি কিভাবে ঘটনাটা ঘটিয়েছে এবং তাদের নিকট হতে চাকু 2টি, খুর, ট্রাক ডাকাতির সময় যেটি ব্যবহৃত হয়েছিল এবং কিছু টাকা উদ্ধার হয়। ফরিদপুরের ভাঙ্গা মাওয়া মহাসড়কের বগাইল নামক স্থানে টোল প্লাজারের রেলিংয়ের সাথে বাসের ধাক্কা লেগে উল্টে গিয়ে 3 জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও অন্তত 15 যাত্রী। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি ওমর ফারুক জানান, মাওয়া কাউড়াকান্দি থেকে দুরন্ত পরিবহনের বাসটি ভাঙ্গা টোল প্লাজায় পৌঁছলে রেলিংয়ের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ উদ্ধার কাজ চালায়। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টা 30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মেহেদী হাসান খান। আল্লাহ হাফেজ।